নিরাপদ ও জ্ঞান চর্চার অনুকূল শিক্ষাঙ্গন গড়ে তোলার যে আকাঙ্ক্ষা নিয়ে শিক্ষার্থীরা অভ্যুত্থানে অংশ নিয়েছিল তা আজ পূরণ হয়নি। দেশের এই জটিল রাজনৈতিক বাস্তবতায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ, শহীদ ও আহত যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ, গণভোটের রায় ও জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী ৩৬ দিনব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। একই সঙ্গে বিভিন্ন মতবাদ ট্যাগিং ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের বৈধতা তৈরির অপচেষ্টা চলছে। যে দলীয়করণের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ রায় দিয়েছে, আজ সেই একই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগের মাধ্যমে শিক্ষাঙ্গনগুলোতে পুনরায় নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন যে কয়টি বিশ্ববিদ্যালয়ে বিসি নিয়োগ দেওয়া হয়েছে, সবাই সাদা দলের পোস্টের নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা, এই পর্যায়ের নেতাদেরকেই বিসি পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে স্বাধীন, নিরাপদ ও জ্ঞান চর্চার অনুকূল শিক্ষাঙ্গন গড়ে তোলার যে আকাঙ্ক্ষা নিয়ে শিক্ষার্থীরা অভ্যুত্থানে অংশ নিয়েছিল তা আজ পূরণ হয়নি। দেশের এই জটিল রাজনৈতিক বাস্তবতায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ, শহীদ ও আহত যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ, গণভোটের রায় ও জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী ৩৬ দিনব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির ১, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। আওয়ামী ফ্যাসিবাদের আমলে সংগঠিত সকল গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী অদম্য জুলাই শিরোনামে মাসব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন। রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি নিয়ে গল্প, উপন্যাস, গবেষণা প্রবন্ধ এবং সাময়িকী প্রকাশ। রাজধানীতে শিশুদের চোখে জুলাই জাগরণ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। জুলাই জাগরণ ডকু ফিল্ম প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন। সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানের আয়োজন। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। জুলাইয়ের স্মৃতি বলা, স্মৃতি লিখন, বক্তব্য রচনা ও বিতর্ক প্রতিযোগিতা প্রভৃতির আয়োজন। নিজ নিজ জেলায় শহীদের নামে স্থায়ী পাঠাগার প্রতিষ্ঠা। জুলাই শহীদ স্মৃতি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। শহীদ পরিবার, আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী গাজীদের নিয়ে লাল জুলাই শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজন। শহীদের কবর জিয়ারত, শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎকার এবং মতবিনিময় ও জুলাই দেশব্যাপী জুলাই গ্রাফিতি অঙ্কন। ইকোস অফ জুলাই শিরোনামে ৩৬ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা যখন জুলাইয়ের দিকে তাকাই তখন আমাদের চোখে ভেসে ওঠে আবু সাঈদ, মুগ্ধ, যাদের বুক পেতে দিয়ে তাদের এই বীরত্ব, মুগ্ধর সেই পানি লাগবে পানি বলে ছুটে চলা মানবিক সেই আহ্বান এবং ২৪-এর হাজারো শহীদের আত্মত্যাগ। তাদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে ভয়ের সংস্কৃতি থেকে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে। মনে করিয়ে দিয়েছে এই দেশের প্রকৃত মালিক কোনো স্বৈরাচার শাসক নয়, বরং এ দেশের মালিক এ দেশের জনগণ। তাই আসুন কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর ক্ষমতা লিপ্সার কাছে এই অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ হতে না দিয়ে সব বিভেদ বলে শহীদের স্বপ্নের বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা পুনরায় ঐক্যবদ্ধ হই। সবশেষে গণহত্যার বিচার, গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে আগামী ৩৬ দিনব্যাপী কর্মসূচি সফল করতে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি, শুভাকাঙ্ক্ষী ছাত্র সমাজ এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার লিখিত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমত, সারা দেশের ক্যাম্পাসগুলোতে তারা যে পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে, চট্টগ্রাম সিটি কলেজকে কেন্দ্র করে প্রথম ঘটনা তারা নির্বাচন পরবর্তী ঘটিয়েছে। সেখানে কোনো কারণ ছাড়াই অস্ত্র উঁচিয়ে আমাদের ভাইদেরকে আহত করা হয়েছে, পা বিচ্ছিন্ন করা হয়েছে, কিন্তু তার কোনো প্রতিকারও হয়নি, মামলাও গ্রহণ করা হয়নি, কাউকে গ্রেপ্তারও করা হয়নি, বরঞ্চ আমাদেরকে আবার হুমকি দামকি দেওয়া হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে, বিশেষ করে তিতুমির কলেজ, বাংলা কলেজ, ঢাকায়। এরপরে গতকাল দেখলেন সিদ্ধেশ্বরী কলেজের মধ্যে কোনো উস্কানি ছাড়াই আমাদের ভাইরা শিক্ষকদের সাথে দেখা করতে গিয়েছে, তাদেরকে আটকে প্রচণ্ড পরিমাণে আঘাত করা হয়েছে, মারধর করা হয়েছে কোনো ধরনের কারণ ছাড়াই। আমরা পরবর্তীতে এর ব্যাপারে বিক্ষোভ মিছিল করেছি, প্রতিবাদ জানিয়েছি, আমরা সংঘর্ষ এড়ানোর চেষ্টা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলকে কেন্দ্র করে একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করেই মূলত এর উৎপত্তি হয়েছে এবং আমরা দেখেছি সেখানে রাতের বেলায় বাম ছাত্র সংগঠন, ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে আবার মহড়া দিয়েছে এবং ছাত্রদলের ডাকসু নির্বাচন করেছিল এজিএস পদে, তার একটা ফেসবুকের স্ক্রিনশট প্রকাশিত হয়েছে
তিনি লিখেছেন যে এদেরকে সব টাঙায় রাখতে হবে, মানে মানে এই ভাষাও ব্যবহার করা যাচ্ছে না, টাঙিয়ে রাখতে হবে গেটের সামনে। তার মানে কোন সংস্কৃতির দিকে যাচ্ছে? রাতের বেলায় গভীর রাতে মহড়া দিচ্ছে রুমগুলোতে। গভীর রাতে কেন একজন ছাত্রের রুমে মহড়া দেওয়া হবে? যদি তাদের বক্তব্য থাকে তাহলে দিনের বেলায় বলবে। রাতের বেলায় গভীর অন্ধকারে কারো রুমে যাওয়া, তাকে প্রহার করার উদ্দেশ্যে দলবল নিয়ে যাওয়া, থ্রেড দেয়া, মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়া, এই সংস্কৃতি তো আমরা দেখেছি আবরার ফাহাদকে হত্যার পূর্বে এই ঘটনাগুলো ছাত্রলীগ ঘটিয়েছিল। সে একই চরিত্র তাদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। এর মাধ্যমে ক্যাম্পাসগুলোর কার্যত নিয়ন্ত্রণ তারা নিতে চায়। যেহেতু এখন বাংলাদেশের কোথাও গণরুম গেস্ট রুম আর চলে না, বাংলাদেশের শিক্ষার্থীরা ফার্স্ট ইয়ারে আসলে স্বাধীনভাবে ক্যাম্পাসে চলাফেরা করতে পারছে, তারা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে হচ্ছে না, নেতার পিছনে ছুটতে হচ্ছে না, রাজনীতিতে জোরপূর্বক অংশগ্রহণ করানো হচ্ছে না। এই জিনিসগুলো তাদের রাজনীতিকে স্থবির করে দিচ্ছে। এই জায়গা থেকে দখলদারিত্বের পুনরায় রাজনীতি ফেরত আনার জন্য তারা আবার এই কালচারকে ফেরত আনার অপচেষ্টায় নিহিত রয়েছে। ছোটোখাটো কোনো এজেন্ডা হলেও তারা সেইগুলোকে বড় করে এবং এটাকে কেন্দ্র করে একটা মব ক্রিয়েটের জন্য তারা চেষ্টা করছে। আমরা মনে করি তাদের এই হীন চক্রান্তগুলো তারা সফল হতে পারবে না ইনশাআল্লাহ। ছাত্ররা ঐক্যবদ্ধ আছে এবং আমরা এই প্রজন্ম সচেতন আছি ইনশাআল্লাহ। আমরা আহতদের যারা ছিল ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদেরকে নিয়ে নানা ধরনের কর্মসূচি পালন করেছি। তাদের চিকিৎসার যেটা প্রয়োজন সেগুলো আমরা আমাদের পক্ষ থেকেও করার চেষ্টা করেছি। আপনারা জানেন গুরুতর আহত যাদের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করেছিল, এগুলোর বাইরেও বিচ্ছিন্নভাবে প্রায় 30,000 মানুষ এখানে আহত হয়েছিল। দেশব্যাপী এই আহতদের পাশে দাঁড়ানো, তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সরকারের সাথে নেগোসিয়েশন করা, বিভিন্ন মাধ্যমগুলোতে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি এবং এখনও যারা এই ব্যাপারে আমাদের সাথে আসছে, আমাদের কাছে সহযোগিতা চাচ্ছে, আমরা সহযোগিতা করছি। যারা এখনও ভাতা পাচ্ছে, গেজেটভুক্ত রয়েছে, সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে, আমরা আশা করি সরকার এই ব্যাপারে আরও বেশি সদিচ্ছার পরিচয় দিবে। এখানে একটা মন্ত্রণালয়কে অ্যাসাইন করা হয়েছে, মন্ত্রণালয় রয়েছে জুলাইকে কেন্দ্র করে, এবং জুলাই স্মৃতি জাদুঘর রয়েছে। স্বাভাবিকভাবেই এই স্মৃতি জাদুঘর থেকে শুরু করে অন্যান্য মন্ত্রণালয়ে যে সুযোগ সুবিধা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করেছিল সেগুলো যেন চালু থাকে, এ ব্যাপারে গভর্নমেন্টের প্রতি আমাদের তো আহ্বান থাকবে। জুলাই আহত পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, শহীদ পরিবার নিয়ে আমরা মাসব্যাপী আয়োজন করব। প্রশাসনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের যতটুকু যোগাযোগ রয়েছে এর মাধ্যমে আমরা বলার চেষ্টা করব। সংসদে দাঁড়িয়েও বিরোধী দলও এ ব্যাপারে ভয়েস রেজ করবে। আশা করি যারা আহত রয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। মাদ্রাসার শিক্ষকদেরকেও বেতন বন্ধ করে রাখা হয়েছে। স্কুল কলেজের শিক্ষকদের বেতন আর কতদিন চলবে এটা আমাদের জানা নাই। জুলাই ফাউন্ডেশনের বেতন বন্ধ করে রাখা হয়েছে। এগুলো মূল কারণটা হচ্ছে সরকারের আসলে ফান্ড নাই, কিন্তু সরকার এটা প্রকাশ করছে না। ব্যাংকিং ব্যবস্থা দেউলিয়া। ঋণ খেলাপিদের আমরা বলেছি, ঋণ খেলাপিদের পুনর্বাসন করার কুফল হচ্ছে এইটা, ব্যাংকে নগ্ন হস্তক্ষেপের কুফল এইটা। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ তারা অ্যামেন্ডমেন্ট যেটা করেছে, সেই অ্যামেন্ডমেন্টের ফলে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে আইএমএফ থেকে শুরু করে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো, তার প্রতিফলন এখন ঘটা শুরু হয়েছে এবং জনগণের মধ্যে একটি তীব্র ক্ষোভ বিরাজ করছে। ব্যাংকিং খাত, ক্যাপিটাল মার্কেট, স্টক মার্কেটের অবস্থা খুব বেশি ইমপ্রুভ আমরা দেখতে পাচ্ছি না। এই জায়গায় সরকারকে হাত দিতে হবে। বেতন বন্ধ করার ক্ষেত্রে সরকার প্রথমেই হাত দিয়েছে যেই জায়গাগুলোতে তাদের ইন্টারেস্ট নাই, অথবা যেই জায়গাগুলোতে তারা বিমাতা সুলভ আচরণ করতে চায় সেগুলোকে আগে টার্গেট করেছে। স্কুলের বেতন বন্ধ না করে, বিশাল হাবের বেতন বন্ধ না করে আগে মাদ্রাসার বেতন বন্ধ করেছে। আগে জুলাইয়ের বেতন বন্ধ করার আগে তো সংসদ সদস্যদের বেতন বন্ধ করার দরকার ছিল, এমপি মন্ত্রীদের সুযোগ সুবিধা বন্ধ করার দরকার ছিল। ওইটা না করে প্রান্তিক এলাকার এই কয়েক কোটি টাকা বন্ধ করে দিয়ে তারা কি বার্তা আসলে দিতে চায়? এটা খুব বেশি ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। এতে জনগণ ফুঁসে উঠবে এবং জনগণ কথা বলবে। আমরা সরকারকে বলতে চাই যে অনতিবিলম্ব এই চরিত্র পরিহার করুন। সর্বপ্রথম যদি কারো বেতন বন্ধ করার দরকার হয়, সর্বপ্রথম মন্ত্রীদের বেতন বন্ধ করা উচিত, দ্বিতীয় তাদের বেতন বন্ধ করা উচিত, এমপিদের বেতন বন্ধ করা উচিত। এরপরে সচিব উপর থেকে বেতন বন্ধ করবেন। যারা স্বাবলম্বী, যাদের 10 মাসের বেতন বন্ধ করলেও ঠিকঠাক মতো চলতে পারবে, এদের এর আগে বেতন বন্ধ করা উচিত। রুট লেভেল থেকে বেতন বন্ধ করে টাকা নাই এই এই কথাবার্তা বলার কোনো সুযোগটা নাই। আমরা এটা ইন্টেনশনালি মনে করছি সরকারের পক্ষ থেকে কিছু জায়গাকে বাছাই করা হয়েছে এবং সেই জায়গাগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্যই এই পায়তারাগুলো ধীরে ধীরে ধারাবাহিকভাবে তারা করার জন্য চেষ্টা করছে। সরকারকে এই জাতীয় কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে।
আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে। সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changetv.